আমাকে রিলিজের সময় বারবার বলা হয়েছিল, বারবার, যে যদি তুমি মিডিয়ার সামনে কথা বলো, যদি তুমি কোনো একটা নর্মাল কোনো একটা আইনের আশ্রয় নিতে যাও, কোনো একটা থানায় যাও বা কোনো কিছু স্টেপ নাও। দর্শক, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আমরা সবাই নাটক, সিনেমা এবং মুক্তিযুদ্ধের বর্বরোচিত অত্যাচারের কথা শুনেছি ও ইতিহাসে পড়েছি, এবং দেখিনি 52, দেখিনি 69, দেখিনি 71, দেখেছি 24। এই 24-এও যে মানুষের অত্যাচার, 52, 69 ও 71-এর অত্যাচারের মর্মান্তিকতাকেও যে হার মানায় তা শুনবো আয়নাঘরে দীর্ঘ 8 মাস বন্দী থাকা সুপ্রিম কোর্টের লয়ার অ্যাডভোকেট সোহেল রানা মুখ থেকে। পুরো নামটা আর আমি অ্যাডভোকেট সোহেল রানা, আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমি নিয়মিত প্র্যাকটিস করি। কবে বের হয়েছে? আমি 13 আগস্ট 2015 সালে, 13 আগস্ট 2015 সালে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব ওই রুমে ছিলেন, উনি 10 মার্চ। আপনি কার হয়ে মামলা লড়তেন আর কি? আসামি? ও না, আমি কারো হয়ে মামলা লড়তাম না, সমর্থক ছিলাম, আমি সমর্থক ছিলাম। আপনাকে কেন মানে এমনি ক্যামেরা সাইড দিয়ে ছোট করে বলে দেন। আচ্ছা, আমি আমার সাথে যেটা ঘটেছিল, মানে এটা তো নির্মম নির্যাতন, এটা শেষ করা যাবে না। তবে একটু আমি উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে, এবং তারা মেরে ফেলার জন্য আমাকে ওখান থেকে সরিয়ে নিয়েছিল। কারণ কি, যখন আমি দেখলাম যে আমার রুমে সালাউদ্দিন ভাইকেও নেওয়া হয়েছিল এবং উনার মতো রিনাউন্ড পার্সনকে টর্চার করা হচ্ছে, উনি চিৎকার করছে, আমি নিজে শুনেছি। তো এটা উনি 10 মার্চ আমার রুমে, আমি যে রুমে ছিলাম সেই রুমে রাখা হয়েছিল। তখন আমি তো ভাবছি যে আমাকে তো মেরে ফেলাই হবে। তো আমার ইচ্ছে ছিল যে আমাকে মেরে ফেলার আগে যেন আমাকে 10 মিনিট শুইতে দেওয়া হয়। মানে শুয়ে থাকাটা, এটা আপনারা সবাই শুয়ে থাকেন, বুঝেন না এটা আল্লাহর কত বড় নেয়ামত। এই শুয়ে থাকা যে কত বড় নেয়ামত আমি ওখানে বুঝেছি। আমি মানে মনে মনে ভাবতাম যে আমাকে মেরে ফেললো যেন আমাকে একটু শুইতে দেয়। এবং আমি একজনকে কানে কানে ওখানে বলেছিলাম যে ভাই আমাকে একটু এই কোমরটা সোজা করতে দেওয়া হবে, একটু আমি শুইতে পারবো। শুইতে দেওয়া হয়নি। 6 মাস 3 দিনের মধ্যে শোয়া কি জিনিস আমি জানি না। আর বাকি 2 মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল, 1 মুখ পানি দেওয়া হতো। এখন এটা দিয়ে আপনি খান বা অজু করেন বা টয়লেট সেরেন, যা করেন। আমি 46 দিন পর আমাকে একবার গোসল করতে দেওয়া হয়েছিল। আমার শার্টের উপর থেকে ময়লা আসতো, আর বাথরুম একবার। আর সার্বক্ষণিকই ওখানে যারা আছেন আরও তো ঘুম হয়েছেন, সবাই জানে চোখ 1 সেকেন্ডের জন্য খুললে না এবং হাত পিছনে বাঁধা। আমাকে ওখানে বলা হয়েছিল যে, আমি জিজ্ঞাসা করি ভাই এটা কোথায়, আমাকে একটু বলেন। 2-1 জন তো ছিল যাদের মধ্যে তো মনুষ্যত্ববোধ ছিল, তারা বলেছিল যে এটা রেপ 1। যেরকম আমি রাজশাহীতে যখন যাই তখন আমি ওখানে জিজ্ঞেস করি, কারণ ওই আমার আশেপাশে মানে 1-2 জন করে নিয়ে যাওয়া হতো, মেরে ফেলা হতো। এটা রাত 2টা-3টার দিকে ধরে নিয়ে যাওয়া মানে ও শেষ। তো পরের দিন সকালে আমি বলতাম ভাই আমার বাম দিকে যে একটা লোক ছিল, উনি যে কাশতেন, কালকে রাতে নিয়ে গেল, কি হয়েছে ওনার? শেষ। হ্যাঁ, এরপর হয়তো ডানে, তারপর হয়তো পিছনে, এইভাবে শেষ। তো আমি আমার নাম্বারের অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করছিলাম কবে আমাকে না জানি মেরে ফেলা হয়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তৎকালীন আইনমন্ত্রীকে এই জন্য জড়ানো হয়েছে, কারণ তখন আমার ওয়াইফ প্রতিটা মানে আইনের সব জায়গায় ঘোরাঘুরি করেছে, তারা সব জায়গায় গিয়েছে, কোথাও কোনো তাদেরকে সহযোগিতা করা হয়নি। আইন পেশাও আমি প্র্যাকটিসও করতে পারবো না, আমি একটা স্বাধীন দেশের রাষ্ট্রের নাগরিক, আমি আইন পেশাও থাকতে পারবো না। আমাকে বলা হয়েছে, তুমি প্রশ্নটা আমি জবাব দিয়ে দেই, আমাকে রিলিজের সময় বারবার বলা হয়েছিল, বারবার, যে যদি তুমি মিডিয়ার সামনে কথা বলো, যদি তুমি কোনো একটা নর্মাল কোনো একটা আইনের আশ্রয় নিতে যাও, কোনো একটা থানায় যাও বা কোনো কিছু স্টেপ নাও। বা এখন যে এই যে গুম থেকে এসে আপনি কথা বলেছেন, এখন আপনার জন্য কোনো হুমকি আছে কিনা বা আপনার পরিবারের জন্য কোনো হুমকি আছে কিনা? এখন আমার বিশ্বাস, বর্তমান যে সরকার ব্যবস্থা, উপদেষ্টা মন্ডলীরা যারা জাগরণ করেন আইনের সহায়তা নিতে বা ন্যায্য অধিকার পাওয়ার জন্য, সেখানে শুধু আমি বিরোধী দলের তৎকালীন সরকারি দলের যে বিরোধী দল যে বাংলাদেশ জাতীয়তাবাদী, তার একজন সমর্থক, শুধু আমি একজন সমর্থক হয়ে যদি আমাকে এরকম নির্মম নির্যাতন হয়, তাহলে সাধারণ অন্যান্য মানুষের কি অবস্থা আমি সেটা ফিল করতাম। আমি 2015-র ঘটনা, বাট এর মধ্যে আমি কোনো রাতে এমন একটা রাত নেই যে এটা নিয়ে যে আমি দুশ্চিন্তাগ্রস্ত করতাম না, তাদের টর্চারগুলো আমার মনে স্মরণ হতো না, এমন একটা রাত নেই। তো আমি অপেক্ষায় ছিলাম যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে একদিন না একদিন যেটা আমি আইনের আশ্রয়ে যেতে পারবো এবং আইন আমার পক্ষে থাকবে। তো আমি মনে করি সেই সময়টা আমার এখন এসছে, এই জন্য আমি আইনের শরণাপন্ন হয়েছি। তো
দর্শক, আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এখন সুপ্রিম কোর্টের লয়ারদের সামনে। তারা সুপ্রিম কোর্টের যেসব লয়াররা আছে তারা সকলেই সালমান এফ রহমানকে ডিম মেরে প্রতিবাদ করেছে। কারণ তারা বলছে যে তারা যে অপরাধ করেছে এই অপরাধ হচ্ছে ডিম মেরে শাস্তির চেয়েও বড় অপরাধ।